জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ হয়ে গেছে, আর যা গরম পড়েছে 3-4 রাত ঠিক করে ঘুমোতে পারিনি। তবে আজকে বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হওয়ায় প্রকৃতিটা বেশ ঠান্ডা হয়েছে, হালকা হাওয়াও বইছে। বেশ ভালোই হলো, আজকে অন্তত শান্তিতে ঘুমোতে পারবো। অফিসের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা বাজে। তাই তাড়াতাড়ি করে আজকে সকাল থেকে যা যা কাজ করেছি সেগুলো বসে একটা ডায়েরিতে লিখতে লাগলাম। হঠাৎ এমন সময় কনস্টেবল একটা খবর নিয়ে এলো, খুনের খবর। বেশ অদ্ভুত রকমের খুন হয়েছে, মৃতদেহ পাওয়া যায়নি, তবে হত্যাকারী ধরা পড়েছে। খবরটা পাওয়া মাত্রই সেই রাতের বিশ্রাম সুখের আশা ত্যাগ করতে হলো। তারপরে সোজা বেরিয়ে পড়লাম ঘটনাস্থলের উদ্দেশ্যে। যে স্থানে গিয়ে উপস্থিত হলাম সেটা শহরতলির মধ্যে হলেও জায়গাটাতে তেমন লোক বসবাস করে না। আমি একটু এগিয়ে যেতেই খুন হওয়া বাড়িটা দূর থেকে দেখতে পেলাম। আপাতত এইটুকু জানতে পেরেছি যে বাড়ির মালিক হলেন একজন প্রসিদ্ধ গুলিখোর। দোতলা বাড়ি, মোট 5টা ঘর আছে। বাড়ির নিচের তলার 4টে ঘরে তার গুলির আড্ডা চলে, আর ওপরের একটা ঘর সে ভাড়া খাটায়। সে যাই হোক, একটু কাছাকাছি আসতেই দেখলাম বাড়ির বাইরে একটা ঘোড়ার গাড়ি দাঁড় করানো, আর সেই বাড়ির ভেতর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছে ডাক্তার। আরে ডাক্তার, এত তাড়াহুড়োতে কোথায় চললে? ভাড়া গাড়িতে উঠে কোথাও যাওয়ার উপক্রম করছিল সে, কিন্তু আমার গলা শোনা মাত্রই সে দাঁড়িয়ে পড়ল। আরে প্রিয়নাথ, ভালোই হয়েছে এসে পড়েছ। আমার সাথে আসো, পুরো ব্যাপারটা আমার থেকে শুনে নাও, তাহলে তদন্তে তোমার সুবিধাই হবে। আমি জিজ্ঞেস করলাম, কে খুন হয়েছে? নরেন্দ্র কৃষ্ণ বাবু। কি হয়েছিল? আরে সব বলবো বলবো, কিন্তু তার আগে তুমি বলো, তুমি কি আমার সাথে যাবে? আবশ্যিক হলে নিশ্চয়ই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার ভিতরে গিয়ে ঘরের অবস্থাটা দেখে নাও কেমন, তারপর রাস্তায় বাকিটা বলবো। প্রায় 3 ক্রোশ যেতে হবে। যাও যাও, তাড়াতাড়ি দেখে নাও, যাও। আমি সেই বাড়িটায় ঢুকে সেখানকার সমস্ত অবস্থাটা দেখে নিলাম। তারপর বাইরে এসে গাড়িতে উঠলাম। নিস্তব্ধ রাস্তা দিয়ে তীব্র গতিতে গাড়ি চলতে শুরু করলো। বেশ কিছুটা এগিয়ে আসার পরেও দেখলাম ডাক্তার চুপ করে বসে রয়েছে, কি যেন ভাবছে। আমিও তাই কিছু না বলে বসে রইলাম। তবে এই ফাঁকে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন যে ইনি সত্যিকারের ডাক্তার। তবে না, ইনি কোনো ডাক্তার নন, আমাদের মতোই একজন পুলিশ কর্মচারী। তবে তার এই নামের পেছনে একটা ঘটনা আছে, সেটাই বলি। বহুদিন আগে একটা খুনের তদন্ত করার সময় এনার সাথে আমার পরিচয় হয়। ইনিও সেই তদন্তে নিযুক্ত ছিলেন। তা সেই কেসটায় যে মৃতদেহটা পাওয়া গেছিল সেটার শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন কিংবা বিষের লক্ষণ পাওয়া যায়নি। তাই হত্যাটা কিভাবে করা হয়েছিল সেটা নিয়ে আমাদের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হয়। এই মহাশয় তখন বলে ওঠে যে গলা টিপে হত্যা করা হয়েছে, আর পরবর্তীকালে পোস্টমর্টেম রিপোর্টে সেটাই প্রমাণিত হয়। তাই তখন থেকে এই ভদ্রলোককে আমরা ডাক্তার বলে ডাকতে আরম্ভ করি, আর পরবর্তীকালে এই নামেই তার পরিচিতি বেড়ে যায়। সে যাই হোক, প্রায় 1 ঘন্টা যাওয়ার পর দূরের একটা আলোর দিকে ইশারা করে ডাক্তার তার নিস্তব্ধতা ভঙ্গ করল। ওই যে আলোগুলো দেখতে পাচ্ছ, ওখানেই যেতে হবে। তবে বেশিক্ষণ সময় লাগবে না, আর হয়তো মিনিট 15। সে না হয় ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বলবে কখন? আমরা তো প্রায় এসেই পড়লাম। আরে হ্যাঁ, বলছি বলছি, তোমাকে তখন যে লোকটার কথা বললাম না, নরেন্দ্র কৃষ্ণ বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্র কৃষ্ণ। তা নরেন্দ্র কৃষ্ণর বয়স ছিল 37। 1884 সালে সে এখানে এসে বসতি স্থাপন করে। তার যথেষ্ট সম্পত্তি ছিল বলেই সকলে অনুমান করেছিল। সে যাই হোক, ক্রমেই সে সকলের প্রিয় পাত্র হয়ে ওঠে, আর কয়েক বছর পরেই স্থানীয় এক ভদ্রলোকের মেয়েকে বিয়ে করে স্বাচ্ছন্দ্যের সংসার করতে থাকে। একটা ছেলেও হয় তাদের। তবে নরেন্দ্র কৃষ্ণ যে কি কাজ করত সেটা কেউই জানতো না।
তবে বড় বড় বণিকদের সঙ্গে তার নাকি ওঠা বসা ছিল। রোজ সকালে সে শহরে যেত, আবার সন্ধ্যায় ফিরে আসতো। তাই সবাই ভেবেছিল দালালি টালালি করে হয়তো। তবে লোকটা কিন্তু সৎ এবং খুব শান্ত প্রকৃতির। তাই গত সোমবার বুঝলে, নরেন্দ্রকৃষ্ণ বাবু রোজকার মতো শহরের উদ্দেশ্যে রওনা হলেন। তবে সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়েছিলেন। যাওয়ার সময় বলে যান একটা জরুরি কাজে তাকে এত তাড়াতাড়ি যেতে হচ্ছে। তার যাওয়ার কিছুক্ষণ পরেই তার স্ত্রী খবর পান যে তার মামা খুবই অসুস্থ, মরমর অবস্থা। এই শহরেই থাকে তার মামা। তাই কোনো বিলম্ব না করেই একটা পরিচিত গাড়োয়ানকে ডেকে সে তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে তার মামার সাথে শেষ দেখা করে আবার বাড়ি ফেরার জন্য তারা প্রস্তুত হয়। স্বামীকে না জানিয়ে এসেছিল, তাই তাদের আগে সে বাড়ি পৌঁছে কাউকে না দেখতে পেলে চিন্তায় পড়বে, সেই ভেবে তারা বিদায় নিল। বাড়ি ফেরার সময় নরেন্দ্রবাবুর স্ত্রী আর পুত্র ওই গুলিখানার সামনে দিয়ে যাচ্ছিল। বাড়িটার সামনে একটা হ্যান্ডপাম্প আছে, সেখানেই জলপানের জন্য গাড়োয়ান কিছুক্ষণ দাঁড়ায়। ঠিক সেই সময় হঠাৎ করেই নরেন্দ্রবাবুর স্ত্রীর দৃষ্টি যায় গুলিখানার ওপর তলার ঘরের জানালার দিকে। তিনি দেখেন তার স্বামী সেই জানালার সামনে পায়চারি করছে। স্ত্রী ভাবেন যে হয়তো তার স্বামী কোনো কাজে টাজে এখানে এসেছেন, তাই গাড়োয়ানকে বলেন একবার যেন তাকে ডেকে আনতে। তার কাজ শেষ হয়ে গেলে একসাথে বাড়ি ফেরা যাবে। তো গাড়োয়ান তার কথা মতো ওই বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করলো, কিন্তু সেই গুলিখানার লোকজন তাকে কিছুতেই দোতলায় উঠতে দিল না। সেখান থেকে ফিরে এসে গাড়োয়ান বলল, আপনি হয়তো জানেন না জায়গাটা কি আছে। এটা একটা গুলির আড্ডাখানা, চোর বদমাশি ঠিকা মানে কুকর্ম হয়। এসব জায়গায় কোনো ভদ্রলোক আসে না। আপনি হয়তো ভুল দেখছেন মেম সাহেব। না, আমি ঠিকই দেখেছি। জানালার কাছে আমার স্বামী ছিলেন। আপনি এক কাজ করুন, আমার ছেলেকে নিয়ে যান। ওর বাবাকে ডাকলে নিশ্চয়ই তিনি নিচে নেমে আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে ওর একবার গিয়ে দেখে আসি। এই বলে গাড়োয়ান সেই ছেলেটাকে নিয়ে সেই গুলিখানায় গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে এলো। না, কোনো লাভ হলো না। আপনার ছেলে অনেকবার ডাকা ডাকি করলো, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না যে মেম সাহেব। সাড়া পেলেন না? ওনার কোনো ক্ষতি হলো না তো? এইরকম একটা পরিস্থিতিতে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে রাস্তা থেকে কিছুটা দূরে একজন পুলিশ কর্মচারীকে দেখা গেল। সঙ্গে সঙ্গে সে গাড়োয়ানকে আদেশ দিল তাকে ডেকে আনতে। তারপর সে আসলে তাকে সব ঘটনা জানালো। সব শোনার পর ইন্সপেক্টর বলল, আচ্ছা, আপনি চিন্তা করবেন না, জায়গাটা আমার চেনা। আর তাছাড়া বাড়ির থেকে বেরোনোর তো একটাই দরজা আছে সামনের দিকে। সেখান থেকে আপনার স্বামী না বেরিয়ে থাকলে সে নিশ্চয়ই বাড়ির ভেতরেই আছে। আপনি এক কাজ করুন, আমার সাথে আসুন, ভয়ের কোনো কারণ নেই। এই বলে ইন্সপেক্টর তাকে নিয়ে সেই বাড়িতে প্রবেশ করে। সামনে পুলিশ দেখে লোকগুলোও আর বাধা দিল না। প্রথমে নিচের তলার ঘরগুলো তারা ভালো করে দেখে নেয়, কিন্তু সেখানে নরেন্দ্রবাবুর কোনো সন্ধান পাওয়া গেল না। তারপর তারা উঠে যায় দোতলার ঘরে। সেখানে একজন মুসলমান ফকির থাকত, কিন্তু সেই ঘরে গিয়ে ফকির ছাড়া আর কাউকেই দেখা গেল না। একটু আশেপাশে তাকাতেই কম্বল দিয়ে ঢাকা একটা বড় কাপড়ের পুঁটুলি দেখতে পেল ইন্সপেক্টর। সেটা খুলতেই তার মধ্যে একটা ধুতি, একটা চাদর, একটা পিরান আর একজোড়া জুতো আর মোজা পাওয়া গেল। সেটা দেখা মাত্রই মহিলা কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, এই তো, এগুলো তো ওনার পোশাক। আপনি কি নিশ্চিত যে এগুলো তারই পোশাক? হ্যাঁ হ্যাঁ, আমি একদম নিশ্চিত। সোমবার সকালে এগুলো পরেই তিনি বেরিয়েছিলেন। এই রকম পরিস্থিতি দেখে বেশ চিন্তায় পড়ে যায় ইন্সপেক্টর। তারপর ফকিরকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ফকিরের কথাতে কোনো তথ্যই পাওয়া গেল না। সে শুধু বলল যে পোশাকগুলো তার নয় আর ওই নামে কাউকেই সে চেনে না।
তাছাড়া কিভাবে সেগুলো সেখানে এসেছে সেটাও সে বলতে পারবে না। এইসব শুনে তো ইন্সপেক্টরের একটু সন্দেহ হয়, হয়তো নরেন্দ্রবাবুকে এরাই খুন করেছে। কিন্তু সেটাই যদি হয় তাহলে তার মৃতদেহটা গেল কোথায়? কিছু বুঝতে না পেরে তখন সে আমাকে খবর দেয়, আর তারপর আমি সেখানে অনুসন্ধানে নিযুক্ত হই। আচ্ছা, সেই লোকটার কোনো পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, লোকটা একটা ভিখারি। কোম্পানির বাগানের ধারে ওকে প্রায় দেখা যায়। সবাই তাকে নিরীহ লোক বলেই জানে। নিরীহ? তাহলে সে জুয়ার আড্ডায় কি করে? কিছুই করে না। আড্ডার মালিকের কাছ থেকে খবর নিয়েছি, তার মতে এর মতো শান্ত লোক নাকি এ তল্লাটে আর নেই। মাস গেলে 5 টাকা ভাড়া দিয়ে সে ওই ঘরটায় থাকে। আচ্ছা, লোকটা দেখতে কেমন? সে কথা আর জিজ্ঞাসা করো না ভায়া। অতি বিশ্রী দেখতে, মুখে নানান প্রকার দাগ, ঠোঁট উল্টানো আর একটা পা খোঁড়া। ঘরের মধ্যে নরেন্দ্রবাবুর পোশাক ছাড়া হত্যার অন্য কোনো চিহ্ন পাওয়া গেছে? হ্যাঁ, নদীর ধারের জানালা আছে, সেটার কপাটে আর ঘরের 2-4 জায়গায় রক্তের চিহ্ন দেখতে পাওয়া গেছে। লোকটা কি বলছে? বলছে যে তার হাত কেটে গিয়েছিল, সেই জন্যই রক্তের চিহ্নগুলো রয়েছে। বাস্তবিকই দেখলাম বুঝলে, যে তার ডান হাতের মধ্যমার অগ্রভাগটা কেটে গেছে, আর তখনও সেখান থেকে রক্ত বেরোচ্ছে। আচ্ছা ডাক্তার, একটা খোঁড়া লোক অমন তেজিয়ান লোককে খুন করতে পারে বলে তোমার মনে হয়? দারোগা, তোমার অনুমান বেশ তুখোড় বটে। তবে তোমায় বলে রাখি, ওই লোক খোঁড়া হলে কি হবে, গায়ে ভালোই জোর আছে। সে ইচ্ছা করলে দুজনকে একসাথে খুন করতে পারে। আচ্ছা আচ্ছা, তা আড্ডার মালিক এই ব্যাপারে কি বলছে? নরেন্দ্রবাবু স্ত্রী যখন বাড়ির মধ্যে তার স্বামীকে দেখে তখন আড্ডাধারী নিচেই ছিলেন। সেই ব্যাপারে কিছুই জানে না, এমনকি দোতলার ঘর পর্যন্ত সে যায় না, তাই সে খুনটা করতে পারে না। তবে সেও যে এই ষড়যন্ত্রের মধ্যে আছে সেটা আঁচ করা যায়। তারপর? তারপর আর কি, কিছুক্ষণ সেই জায়গাটা ভালো করে দেখে তারপর ভিখারিটাকে জেরা করার জন্য হাজতে নিয়ে যাওয়া হয়। আর একটা ব্যাপার আমার জানার আছে, নরেন্দ্র বাবুর সব পোশাকই কি ওই একই স্থানে পাওয়া গেছিল? হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছ। প্রথমে শুধুমাত্র চাপকানটা পাওয়া যায়নি, পরে পাওয়া গিয়েছে। কোথায় জানো? না, কোথায়? বাড়ির পাশের নদীতে। হ্যাঁ, ঠিক ওই জানলাটার নিচে। যখন ভাটা পড়ে তখন চাপকানটা দেখতে পাওয়া যায়। দুটো পকেটে প্রায় 5 টাকার আদুলি ছিল। আর সম্ভবত যখন নরেন্দ্রবাবুর ছেলে তার বাবার সন্ধানে সেখানে যায়, লোকটি তখনই টাকা পয়সাগুলো জানালা দিয়ে ফেলে দেয়। ভেবেছিল পরে সেগুলো আবার নিয়ে আসবে। আর আমার মনে হয় ইন্সপেক্টর সেখানে না গেলে বাকি পোশাকগুলোরও একই দশা হতো। সম্ভব সম্ভব সম্ভব। সে যাই হোক, আপাতত সেই ভিখারিটাকে হাজতে নিয়ে যাওয়া হয়েছে, আর এর আগে তার নামে কোনো কেস আছে কিনা সেটাও খোঁজা হচ্ছে। তবে এখন রহস্য হলো তার সাথে নরেন্দ্রবাবুর কি সম্পর্ক, আর নরেন্দ্রবাবু সেখানে গেলেনই বা কেন? ডাক্তারের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে উপস্থিত হলো। বাইরে থেকে ডাক দিতেই একটা চাকর এসে বাড়ির দরজা খুলে দিল। আমরা দুজনে বাড়ির ভেতরে ঢুকলাম। চাকরটা আমাদের বৈঠকখানায় বসিয়ে বাড়ির মালকিনকে ডাকতে চলে গেল। সেখানে বসে এদিক সেদিক তাকাতেই দেওয়ালে একটা ছবি চোখে পড়ল, একটা ফ্যামিলি ফটো। ছবিতে একজন বলিষ্ঠ লোক, একজন মহিলা আর একজন বাচ্চা ছেলেকে দেখলাম। এই লোকটাই বোধ হয় নরেন্দ্র কৃষ্ণ, আর তার সাথে তার স্ত্রী আর পুত্র। আমি ডাক্তারকে ডেকে সেই ছবির দিকে ইশারা করলাম। সে সেই ছবিটা দেখতে লাগলো। খানিকক্ষণের মধ্যেই ফটোতে দেখা সেই মহিলা বৈঠকখানায় প্রবেশ করলো। তার বয়স বা প্রায় 20-21 হবে। অতি আগ্রহের সঙ্গে সে চেয়ে রইল আমাদের দিকে। আমার স্বামীর কোনো সন্ধান পাওয়া গেছে?
না, এখনো পর্যন্ত কোনো খবরই পাওয়া যায়নি। সেই ফকিরের থেকেও কোনো কিছু জানা যাচ্ছে না। তাই আপনার থেকে কিছু কথা জানতে এলাম। আপনাদের যা জিজ্ঞাসা করার আছে করুন, আমি সব বলবো। আপনারা এত রাতে এই তদন্তে নিযুক্ত হয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। না না, এসব বলবেন না, এসব বলবেন না। এটা আমাদের ডিউটি। আমরা আপনাকে যত সম্ভব সাহায্য করব। ডাক্তারের কথা শুনে তিনি একটু আশ্বস্ত হলেন, কিন্তু তার মুখে এখনো চিন্তার ভাব ফুটে রয়েছে। একটু ইতস্তত করেই সে জিজ্ঞাসা করল, বাবা, আমার একটা কথা জানার আছে, সেটার উত্তরে আপনারা দয়া করে সত্যিটাই বলবেন। আপনাদের উত্তরে আমি কাতর হয়ে পড়ব ভেবে বিচলিত হবেন না। হ্যাঁ, নিশ্চয়ই। কি কথা বলুন। আপনাদের তদন্ত যতদূর এগিয়েছে তাতে কি মনে হয় আমার স্বামী কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? দেখুন ম্যাডাম, আমি যতটা বুঝেছি তাতে উনি আর ইহলোকে নেই, মারা গেছেন। কথাটা শোনার পর সেই মহিলা যেন একটু দ্বিধায় পড়লেন। আমার কিন্তু কেমন যেন সন্দেহ হচ্ছে। আজকে আমি তার লেখা একটা চিঠি পেয়েছি। সে যদি মারা গিয়ে থাকে তাহলে আজকের চিঠিটা পেলাম কিভাবে? কথাটা শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। সে কি, আপনি এ কি বলছেন? চিঠি? কই, একবার দিন তো দেখি, দিন। হ্যাঁ, নিশ্চয়ই, আপনাদের দেখাবো বলে নিয়ে এসেছি। এই নিন। ডাক্তার তার হাত থেকে চিঠিখানা অতি ব্যগ্রভাবে গ্রহণ করল। সেটা একবার দেখে নিয়ে আমাকে দিল। দেখলাম চিঠিটা আজকের তারিখেই পোস্ট করা হয়েছে। আপনার স্বামীর লেখা আপনি চেনেন? হ্যাঁ, চিনি। চিঠির ভেতরে ওনারই লেখা একটা কাগজ আছে। আমি চিঠিটা খুলে দেখলাম চিঠির ভেতরে আরো একটা ছোট কাগজ আছে। তাতে লেখা আছে, প্রিয়তম, আমার হঠাৎ অদর্শনে ভয় পেও না। একটা বড় সড় সমস্যা হয়েছে, আর তার জন্যেই এই ব্যাপার। তবে খুব শীঘ্রই সমস্ত গোলযোগ মিটে যাবে, তারপর বাড়ি ফিরব। চিন্তা করো না। ইতি, তোমার নরেন। আমি কাগজটা পড়ে সেটা ডাক্তারের দিকে এগিয়ে দিলাম। পুরোটা পড়ার পর ডাক্তার সেই চিঠির খামটা দেখতে লাগলো, আর সাথে সাথেই তার কপালে একটা চিন্তার রেখা ফুটে উঠল। কেমন একটা গন্ডগোল লাগছে। চিঠিতে নামটা যে কালিতে লেখা হয়েছে সেটা আপনিই শুকিয়ে গেছে। বোঝাই যাচ্ছে ব্লটিং পেপার ব্যবহার করা হয়নি, কিন্তু ঠিকানা লেখার কালিটা অন্যরকম। ব্লটিং পেপার ব্যবহার করলে যেমনটা হয়, তাই না? আমাকে প্রশ্ন করতেই আমি উকি দিলাম। দেখলাম ডাক্তার ঠিকই বলেছে। ঠিকানা লেখাটাতে হালকা তফাৎ আছে। মনে হচ্ছে যেন নামটা আগে লেখা হয়েছে, তারপর ঠিকানা জানার জন্য অন্য কোথাও গিয়ে তারপর বাড়ির ঠিকানাটা ব্লটিং পেপার দিয়ে ছাপানো হয়েছে। আপনি নিশ্চিত তো এই লেখাটা আপনার স্বামীর? হ্যাঁ, আমি একদম নিশ্চিত। কিন্তু মা, আমার তো বেশ সন্দেহ হচ্ছে। আজকের একটু চিন্তা করার সময় দাও কেমন? আগামীকালের মধ্যে আমরা এর কিনারা করার চেষ্টা করছি। কিন্তু চিঠি দেখে তো বোঝাই যাচ্ছে আমার স্বামী বেঁচে আছেন। হ্যাঁ, তা ঠিক। তবে এমনও তো হতে পারে যে চিঠিটা মৃত্যুর আগে লেখা হয়েছিল, আর যাকে এটা পোস্ট করতে দেওয়া হয় সে আজকে সেটা ডাকে ফেলেছে। কথাটা শুনে মহিলাটা বেশ হতাশ হয়ে পড়লেন। হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু আমার মন বলছে যে ওনার কিছুই হয়নি। তার কোনো অনিষ্ট হলে আমি বুঝতে পারি। কিছুদিন আগে ওনার হাত কেটে গেছিল, আমি সেটা জানতাম না, তবুও আমার মন কেমন যেন আনচান করে উঠেছিল। মনে হয়েছিল কারোর কিছু একটা হয়েছে। তাই বলছি, আপনারা একটু দেখুন। আমার মন বলছে সে বেঁচে আছে। কিন্তু মা, সে যদি বেঁচে থাকে তাহলে বাড়ি ফিরছে না কেন? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, সোমবার যখন তিনি বেরোন তখন কি কিছু বলে গেছিলেন? না, কিছুই বলেননি।
তবে ওই গুলির আড্ডায় তাকে দেখে বেশ আশ্চর্যই হয়েছিলাম। তিনি যে সেখানে যায় সে বিষয়ে কিছুই জানতাম না আমি। আপনি যখন তাকে দেখেছিলেন তখন কি উনিও আপনাকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আর সেই সময় একটা অস্পষ্ট শব্দ করে হাতও তুলেছিলেন। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। তদন্ত করে কাল যা জানতে পারবো এসে জানাবো। এখন আসলাম। এই বলে আমরা বেরিয়ে পড়লাম। এই কেসটা সুরাহা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করতে করতে কিছুটা রাস্তা একসাথে এলাম। তারপর যে যার বাড়ি চলে গেলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম, কিন্তু পারলাম না। কেসটার অনুসন্ধান নিয়ে নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। একটা সুস্থ স্বাস্থ্যবান ভদ্রলোক যাকে কিনা দেখা গেছিল একটা গুলির আড্ডায়, লোকটা কি করছিল সেখানে? বিপদে পড়েছিল নাকি ওই গুলির আড্ডার সাথে তার কোনো সম্পর্ক আছে? আর তার পেশাই বা কি? না, আপাতত খুনের ব্যাপারটা নিয়ে ভাবা যাক। দোতলা ঘর, বাড়ির মালিক আর তার সাঙ্গপাঙ্গরা নিচের তলায় ছিল, আর ওপর তলায় ছিল নরেন্দ্র কৃষ্ণ বাবু আর সেই ভিখারি। যদি ধরে নেই যে ভিখারিটাই তার মুখ চেপে ধরে খুন করেছে, তাহলে ডেড বডিটা কোথায়? আর পোশাকগুলো সে কেনই বা রেখে দিল? কেসটা সত্যিই অদ্ভুত। ভাবতে ভাবতে অনেকগুলো সম্ভাবনাই মাথায় এলো, কিন্তু অনেকক্ষণ ভাবার পর সবশেষে একটা সিদ্ধান্ততে এসে আমার মনে হলো সেটা সম্ভব হলেও হতে পারে। সকাল হলে সেটার তদন্ত করতে বেরোবো। সারা রাত ভাবার পর ভোরবেলা একটু ঘুম এলেও সেটাও বেশিক্ষণ টিকল না। হঠাৎ একটা কণ্ঠস্বর শুনে ঘুমটা কেটে গেল। প্রিয়নাথ, ও প্রিয়নাথ, ভোর হয়ে গেছে তো। বাইরে বেরিয়ে দেখলাম ডাক্তার এসেছে। সুপ্রভাত ডাক্তার, সকাল সকাল এসে ভালোই করেছো। একটা জায়গায় যেতে হবে, যাবে নাকি? হ্যাঁ অবশ্যই, সেটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? চলো। ঠিক আছে, আমি তাহলে তৈরি হয়ে নিচ্ছি, তুমি বসো। আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিলাম। তারপর বাইরে এসে ডাক্তার যে গাড়িতে এসেছিল সেই গাড়িতেই উঠলাম। রাস্তায় যেতে যেতে ডাক্তার জিজ্ঞাসা করলো, তা এখন কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি একটা জায়গায়, তবে তোমাকে একটা কথা বলার আছে। আমার মনে হচ্ছে তুমি একটা গন্ড মূর্খর মতো কাজ করেছো। আমি 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 আবার কি করলাম? তুমি প্রথমেই একটা ভ্রমকে আঁকড়ে ধরেই মোকদ্দমার অনুসন্ধান শুরু করেছো। এই কেসটা শুনে আমি যা আন্দাজ করেছি সেটা যদি ঠিক হয় তাহলে এখনই কেসটা সুরাহা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কথার কোনো উত্তর দিল না ডাক্তার। আমি যে কেন এরকম মন্তব্য করছি সেটা ভালো করে ভাবতে লাগলো। খানিকক্ষণ পরে আমরা হাজতের সামনে এসে উপস্থিত হলাম। হাজতের কাজরত কর্মচারীরা আমাদের ভালো মতোই চেনে, তাই গাড়ি থেকে নামতেই একজন কর্মচারী আমাদের সামনে এসে উপস্থিত হলো। আরে দারোগা বাবু যে, গুড মর্নিং। তা হঠাৎ আজকে এখানে আসা হলো কেন? কিছু কাজ আছে নাকি? হ্যাঁ, কয়েকটা গোপনীয় কথা ছিল তোমার সাথে। আচ্ছা আচ্ছা, তাহলে আসুন আমার কেবিনে যাই, সেখানে আর কেউ আসবে না। আমি আর ডাক্তার তার কেবিনে গেলাম। ঘরটা বেশ পরিষ্কার। সামনে একটা টেবিল পাতা আছে, তার উপর একটা দোয়াত, একটা কলম, একটা কাগজ রাখার বাক্স আর দু একটা দরকারি জিনিসপত্র রয়েছে। আমরা এগিয়ে গিয়ে চেয়ারে বসলাম। কর্মচারী বলল, বলুন স্যার, আপনাদের কি সাহায্য করতে পারি? নরেন্দ্রবাবুর খুনের অপরাধে যে লোকটাকে হাজতে রাখা হয়েছিল সে এখন এখানেই আছে তো? হ্যাঁ, ওই তো ভেতরের দিকের ঘরে আছে। এর মধ্যে কোনো উৎপাত করেছে নাকি? আরে না না, খুবই শান্ত লোক। তবে তার মতো অপরিষ্কার লোক এর আগে আপনিও কখনো দেখেননি। তা একবার দেখা করা যাবে ওর সাথে? হ্যাঁ অবশ্যই, আসুন। এই বলে সে চেয়ার ছেড়ে উঠল। আমরাও তার সাথে যাওয়ার জন্য দাঁড়ালাম।
বাড়ি থেকে আসার সময় একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, সেটা সাথে করে নিয়ে যাচ্ছি দেখে কর্মচারী বলল, ও কি, আরে আপনি ব্যাগটা শুধু শুধু বয়ে নিয়ে যাচ্ছেন কেন? আমার কেবিনেই রাখুন, কোনো সমস্যা হবে না। না ঠিক আছে, আর তাছাড়া এটার দরকার আছে। আচ্ছা বেশ বেশ, আসুন তাহলে এগোনো যাক। এই বলে সে আমাদের একটা ঘরের দিকে নিয়ে গেল। সেখানে যেতেই দেখলাম লোকটা ঘুমোচ্ছে, তার মুখটা আমাদের দিকেই ফেরানো। সত্যি এই রকম লোক আমিও কখনো দেখিনি। সারা শরীরে মুখে ময়লার একটা পুরো আস্তরণ জমে রয়েছে। মুখের ডান পাশে একটা লম্বা কাটা দাগ আছে, আর তার উপর আবার ঠোঁট উল্টানো থাকায় তার মুখের আকৃতি খুবই কুৎসিত হয়ে গেছে। তবে একটা ব্যাপার, এর আগে আমি অনেক চোর আসামি ধরেছি, তাদের আকৃতি হাবভাব দেখে তাদের মনের ভাব অনুমান করার ক্ষমতা আমার আছে, কিন্তু একে দেখে খারাপ লোক মনে হলো না। সে যাই হোক, গত রাতে যে অনুমান আমি করেছিলাম সেটারই কার্যসিদ্ধির জন্য আমি বললাম কামরার দরজাটা খুলে দিতে। জেলের কর্মচারী সেটা খোলা মাত্রই দরজার আওয়াজে ভিখারিটা জেগে গেল আর ধড়মড়িয়ে উঠে বসে অবাক দৃষ্টিতে আমাদের দেখতে লাগলো। দেখলেন তো স্যার, আমি বলেছিলাম না, এরকম কাদাকার ব্যক্তি আপনিও হয়তো কখনো দেখেননি। ঠিকই বলেছ, তবে কি জানো, এর মুখটা একবার পরিষ্কার করে দেখতে খুব ইচ্ছে করছে। আমার কথা শুনতেই লোকটা গুটিসুটি মেরে গেল। আমি তাই সঙ্গে সঙ্গে বললাম, তোমরা ওর দুহাত দুটো ভালো করে চেপে ধরো তো। আমার আদেশ পেয়ে ডাক্তার আর ইন্সপেক্টর ওর দুই হাত চেপে ধরল। এরই মধ্যে আমি আমার ব্যাগ থেকে একটা স্পঞ্জ বের করে ফেললাম। তারপর ঘরের মধ্যে রাখা জলের পাত্রে সেটাকে ভিজিয়ে জোরে জোরে সেটা ঘষতে লাগলাম লোকটার মুখে। এত ধস্তাধস্তিতে লোকটা শুধু অস্ফুট শব্দ বের করা ছাড়া আর কিছুই করতে পারল না। খানিকক্ষণ পরেই লোকটার মুখের সব ময়লা সরে গেল। মুখের কাটা দাগ, উল্টানো ঠোঁট সব স্বাভাবিক হয়ে গেল, আর প্রকাশ পেল তার আসল মুখ। নরেন্দ্র কৃষ্ণ? চাপা গলায় বলে উঠল ডাক্তার। হ্যাঁ, ইনি হলেন আমাদের নিখোঁজ ব্যক্তি। তার মানে ইনি নিজেই নিজের নিখোঁজ হওয়ার ভান করলেন? কিন্তু কেন? সেটা তো ইনিই বলতে পারবেন। আচ্ছা ইন্সপেক্টর, এনার স্নানের একটু ব্যবস্থা করে দাও, আর তার সাথে দুজন কনস্টেবলকে বলো এনাকে পাহারা দিতে, নয়তো আবার পালিয়ে যাবেন। ঠিক আছে স্যার। এই বলে ইন্সপেক্টর কয়েদিকে নিয়ে চলে গেল, আর আমরা গিয়ে তার কেবিনে বসলাম। খানিকক্ষণ পরে ইন্সপেক্টর ফিরে আসতেই জিজ্ঞাসা করল, দারোগা বাবু, ব্যাপারটা কি হলো বলুন তো। হ্যাঁ প্রিয়নাথ, আমিও তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কি করে বুঝলে যে ইনি নরেন্দ্র কৃষ্ণ? বলছি সব বলছি। কালকে যখন রাতে ঘুমোতে গেলাম তখন অনেক প্রশ্নই মাথায় ঘুরছিল, কিন্তু কোনোটারই সঠিক উত্তর খুঁজে পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে একটা কথা মনে পড়ল। আচ্ছা ডাক্তার, আমরা যখন নরেন্দ্র কৃষ্ণ বাবুর বাড়িতে যাই তখন তার স্ত্রী আমাদের বলেছিল যে এনার হাত কেটে গেছিল, মনে আছে? হ্যাঁ, ডান হাত। এই কথাটা মনে পড়তেই মাথায় এলো যে অভিযুক্ত ব্যক্তিরও ডান হাতের আঙুল কেটে গেছে। তবে শুধু এটাই কিন্তু আমার সন্দেহের কারণ নয়, আরও আছে। যেমন নরেন্দ্র কৃষ্ণবাবুর স্ত্রী যখন তাকে দেখতে পায় আর যখন পুলিশ সেই ঘরে পৌঁছয়, সেই সময়ের মধ্যে একটা খুন করে তার দেহ সরানো চারটিখানি কথা নয়, বিশেষ করে একজন খোঁড়া লোকের পক্ষে তো নয়। তার উপর আবার নরেন্দ্র কৃষ্ণবাবুর পোশাকগুলো খুলে রাখা হয়েছিল। এই সব কথা ভাবতে ভাবতে মাথায় এলো যে হয়তো ইনি নরেন্দ্র কৃষ্ণ, আর নিজের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটিয়ে ভিখারির অভিনয় করছেন। কিন্তু কেন করছেন সেটার উত্তর তো নরেন্দ্র কৃষ্ণ নিজেই দিতে পারবেন। আরে এই তো এসে গেছেন। আসুন নরেন্দ্র কৃষ্ণ বাবু, আসুন। আমার কথা শেষ হওয়ার আগেই কখন যে নরেন্দ্র কৃষ্ণ এসে হাজির হয়েছে খেয়াল করিনি। আবার ভালোই হলো, এবার আপনার মুখ থেকে পুরো ব্যাপারটা শুনবো। আপনার বাড়িতে খবর পাঠিয়ে দিচ্ছি, ওদের আসার আগেই হয়তো আপনার বক্তব্য শেষ হয়ে যাবে। না না, দয়া করে ওদের ডাকবেন না। আমি চাই না ওরা এটা জানুক।
ওনার এইরূপ প্রতিক্রিয়ায় আমরা বেশ অবাক হলাম। ডাক্তার এবার বলল, জানাবো না, কিন্তু কেন? ব্যাপারটা একটু খুলে বলুন তো। বলছি বলছি আমি সব বলছি। আমার নাম নরেন্দ্রকৃষ্ণ ভট্টাচার্য। আমার বাবা একটা সরকারি স্কুলের শিক্ষক ছিলেন, তাই আমার শিক্ষা লাভের বিষয়ে তিনি কোনো রকম ত্রুটি রাখেননি। কিন্তু বিদ্যা লাভ করলেই যে অর্থ উপার্জন করা যাবে এমন কোনো কথা নেই। আমারও তাই হলো, একটা চাকরি জোটাতে পারলাম না। তবে অবশেষে অনেক কষ্টের পর একটা খবরের কাগজের অফিসে কাজ পেলাম। একদিন কাজ করতে করতে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম। তাতে লেখা ছিল, যে লোক ভিক্ষাবৃত্তি সম্বন্ধে একটি প্রবন্ধ লিখতে পারবে তাকে বেশ মোটা টাকার পুরস্কার দেওয়া হবে। কাজ করে যা আয় করতাম তা খুবই কম, তাই এই সুযোগ আমি হাতছাড়া করলাম না। ছোটবেলায় কয়েকটা থিয়েটার করেছিলাম, ভালো ছদ্মবেশ নিতে পারতাম, তাই কাউকে না জানিয়ে ভিখারি সেজে শহরে বেরিয়ে পড়লাম। আমার ছদ্মবেশ তো আপনারা দেখেছেন। সেই ছদ্মবেশে যখন ভিক্ষাবৃত্তি শুরু করলাম তখন প্রথম দিনই 20 টাকা উপার্জন করি। কিছুদিন পর দেখলাম ভিক্ষাবৃত্তি করে অনেক টাকাই আয় হচ্ছে। তবে যখন প্রবন্ধ লেখার মতো সব তথ্য জোগাড় হয়ে গেল তখন এই কাজ বন্ধ করে প্রবন্ধ লিখে পাঠিয়ে দিলাম অফিসে। আর আমারটাই শ্রেষ্ঠ রূপে গণ্য হলো। প্রথম পুরস্কার, অনেক টাকাও পেলাম। এখানে এসে একটা বাড়ি কিনলাম, বিয়ে করলাম, একটা ছেলেও হলো। সবাই জানতো আমার যথেষ্ট সম্পত্তি আছে, কিন্তু কাগজের অফিসে কাজ করে তেমন আয় হতো না, তাই পেশা সম্পর্কেও কাউকে জানাইনি, আমার স্ত্রীকেও না। পুরস্কারের জমানো টাকা আর মাইনে দিয়েই সংসার চলছিল। কিন্তু হঠাৎ একদিন কাজে যাওয়ার পথে একজন মহাজনের সাথে দেখা হলো। এককাল তার থেকে 250 টাকা ধার করেছিলাম, এখন সুদে আসলে অনেক গুণ বেড়ে গেছে। আমাকে পাওয়া মাত্রই সে তার টাকা ফেরত চাইল, এমনকি প্রাণের হুমকিও দিল। সেই সময় কি করব সেটা ভাবতে ভাবতেই হঠাৎ করে ভিক্ষাবৃত্তির কথাটা মনে পড়ল। তাই প্রতি সপ্তাহে কিছুদিন ছুটি নিয়ে আমি আবার ভিক্ষাবৃত্তি শুরু করলাম। তবে আমি ছাড়া এই কথা শুধুমাত্র গুলিখানার মালিক জানতো, কারণ তার বাড়ির ওপরতলার ঘরটায় আমি ছদ্মবেশ ধরতাম। মাস গেলে কিছু টাকাও দিতাম তাকে। এইভাবেই চলছিল। টাকা যা উপার্জন হতো তাতে ধারও প্রায় ভালোভাবেই শোধ হচ্ছিল, আর বাড়তি টাকাও আসছিল। কিন্তু কপাল এমনই যে যেদিন ধার মিটিয়ে ফিরলাম সেই দিনই ঘটনাটা ঘটে। গুলির আড্ডায় ফিরে এসে জানলার ধারে দাঁড়িয়ে বাড়তি টাকাগুলো গুনছিলাম। হঠাৎ সেই সময় দেখি রাস্তায় আমার স্ত্রী দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। চমকে গিয়ে হাতটা ওপরে উঠে গেল আর চাপকানটা জানলা দিয়ে পড়ে গেল। খুব চিন্তায় পড়ে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্ত্রী পুত্র যদি সত্যিটা জেনে যায় তাহলে তাহলে কি হবে? তাই আবার ভিখারির ছদ্মবেশ ধারণ করে এমন ভ্রম সৃষ্টি করলাম যাতে মনে হয় আমি নিখোঁজ হয়েছি। আর সেই সাথেই একটা চিঠি লিখে একটা লোককে দিয়ে পাঠিয়ে দিলাম আমার স্ত্রীকে দেওয়ার জন্য। কিন্তু নরেন্দ্রকৃষ্ণ বাবু, এই ব্যাপারটা যদি ধরা না পড়তো তাহলে তো আপনার যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত ছিল। তাতে আমার কিচ্ছু যায় আসে না। এতে আমার ফাঁসি হলেও আমি চুপ করে সেটা মেনে নিতাম, কিন্তু আমার সত্যিটা আমার পরিবারের সামনে প্রকাশ করতে দিতাম না। আমি এতক্ষণ চুপ করে পুরো ঘটনাটা শুনছিলাম। এবার বললাম, নরেন্দ্রবাবু, আপনি যেহেতু কোনো অপরাধ করেননি তাই আমি আপনাকে মুক্তি দিলাম, কিন্তু
এরপর থেকে ভিক্ষাবৃত্তির কাজটা আপনাকে চিরকালের জন্য বন্ধ করতে হবে। আর হ্যাঁ, আমার কথা শুনুন, আপনার স্ত্রীকে সবকিছু খুলে বলে দিন, এতে আপনার উপকারী হবে। এবার যান, ডাক্তার আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে স্যার। এই বলে নরেন্দ্র কৃষ্ণবাবু ডাক্তারের সাথে বেরিয়ে গেলেন। আমিও গাড়ি ধরে থানায় গিয়ে আমার কাজ করতে লাগলাম। পরে ডাক্তারের মুখে শুনেছিলাম নরেন্দ্রবাবু তার স্ত্রীর কাছে সমস্তটাই খুলে বলেন, আর তাদের সংসারে যেন অশান্তির সৃষ্টি না হয় তার ব্যবস্থাও করে আসেন। তবে এই মোকদ্দমার কথা পরে খবরে ছাপা হলে যারা যারা কেসটা পড়েছিল তারা সবাই প্রথমে পুলিশকে গালি দিয়েছে, কিন্তু তারা তো আর জানে না যে সব কথা সংবাদপত্রে প্রকাশ হয়নি।